হাই ওয়েলকাম এগেন দিস ইজ মনির হোসেন উইথ ইউ। আমরা লাস্ট 3টি ক্লাসে মোটামুটি এক্সেলের অনেক ফাংশন কভার করেছি। আমরা একটু দেখে নেই আমরা কী কী কভার করেছি। দিজ আর অল কাভার্ড। আমরা এখানে ইয়েস লিখে দিতে পারি, ইয়েস লিখে দিলে একটা কালার হয়ে যাবে। অ্যান্ড এখানেও এই যেগুলো আমাদের লাস্ট ক্লাসে কমপ্লিট হয়েছে আমরা এখানে ইয়েস লিখে দিতে পারি, কিন্তু ইয়েস লিখলে কালার হবে না, কারণ এখানে সেই ফর্ম কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া নেই। আর এর মধ্যে আমরা এই বিষয়গুলো যারা ঠিক এই ক্লাসটা থেকে শুরু করছেন তাদের জন্য বলছি, এই বিষয়গুলো সম্পূর্ণটাই আগের ক্লাসে কমপ্লিট করা আছে। ইয়েস, কন্ট্রোল এন্টার। আর বাদ বাকি বিষয়গুলো আমরা আজকের ক্লাসে দেখব এবং আমরা বেশ কিছু প্র্যাকটিস করব আজকে। ফাংশন মোটামুটি আমাদের শেখা শেষ, আমরা কিছু টুলসের কাজ শিখেছি, কিন্তু এই বিষয়গুলোকে ইন প্র্যাকটিস ইন রিয়েল লাইফ হাউ টু ইউটিলাইজ দিস নলেজ আমরা সেটা এখন শিখব। আমরা চলে যাচ্ছি ক্লাস 4-এ। দেখতে পাচ্ছেন একটা স্যালারি শিট করা আছে আপনাদের জন্য, এবং আমরা এটা শিখব কত দ্রুত এই স্যালারি শিটটা করে ফেলা যায়। যে কোনো কিছু আপনি যখন করবেন, বিফোর ডুইং দ্যাট ইউ হ্যাভ টু মেক দ্য স্ট্রাকচার ফার্স্ট। স্ট্রাকচার রেডি করে স্ট্রাকচারের মধ্যে ডাটা ফেলে দেন। এবং এক্সেল শেখার উদ্দেশ্য হচ্ছে, অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা, যে ডাটা যেন আমরা স্ট্রাকচার্ড ওয়েতে ডাটা রাখতে পারি। তো আমি স্ট্রাকচার সেট করলাম। এবার আমি ধরে নিচ্ছি ওর বেসিক হচ্ছে, এদের সবার একটা সেম বেসিক দিয়ে দিই 40,000। কন্ট্রোল ধরে এন্টার, সবগুলো ফিল আপ হয়ে গেলে একটা দুটো একটু চেঞ্জ করে দেই, সবার সেম হয়ে গেলে আমার ভালো লাগবে না। 40 আর এটা হচ্ছে 42। ওকে, হাউস রেন্ট, থিঙ্ক অ্যাবাউট দ্য হাউস রেন্ট। এখানে বলা আছে 40% অফ বেসিক। আমরা ইকুয়াল দিলাম, বেসিক সিলেক্ট করলাম এবং গুণ চিহ্ন দিলাম। 40% মানে 0.40 অর 0.4 এন্টার দিলাম। এটা মেডিকেল হচ্ছে বেসিকের 10%, 0.1 মানে 10% মানে 0.10। যত পার্সেন্ট হয় আপনি পয়েন্ট তত দিয়ে দেন। যদি 5% হয় তাহলে 0.05 হবে। সিঙ্গেল ডিজিটের জন্য একটা জিরো যোগ করবেন, আর যদি ডাবল ডিজিট হয় 0.10, 0.20, 0.80 তাহলে 0.80। যারা অ্যাকাউন্টিংয়ের না, হয়তো এক্সেল শিখছেন, তাদের জন্য বিষয়টা কার্যকরী। পার্সেন্ট লিখতে অনেকে কনফিউজড হয়ে যান। 0.1 মানে 10 অথবা 0.10 দিয়ে দেন আপনি যদি কনফিউজ থাকেন। 1 মানে 1% নয়, 1 মানে 10%। ওকে, মোবাইল বিল আমরা দিয়ে দিচ্ছি 1000। এবার আমরা এই তিনটাকে ধরে একসাথে নিচের দিকে কপি করে ফেলবো। আমরা জানি এখানে ধরে কপি করতে হয়, কপি করে ফেলবো। সবগুলো ঠিক আছে। এখানে যেটা হয়ে গেছে একসাথে ওটার মতো কপি হতে গিয়ে এটার ভ্যালু বেড়ে গেছে, এটাকে আবার ডাবল ক্লিক করে দেই। এবার উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য টোটাল আর্নিং। টোটাল আর্নিং হচ্ছে এই চারটা যোগফল। এই চারটা যোগফল আমরা খুব শর্টকাট এই কাজটা করতে পারি। আমরা তো জানি এটা সাম লিখে দিলে হবে, সাম দেন হচ্ছে এই চারটা ফিগার হয়ে গেল। বাট এটাকে আরও শর্টকাট হতে করা যায়। সিলেক্ট দ্য রেঞ্জ ফার্স্ট, দেন অল্টার ইকুয়াল। অল্টার ইকুয়াল হচ্ছে সামের শর্টকাট। দেন আমরা প্রভিডেন্ট ফান্ড করব। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে বেসিকের 10%, ইকুয়াল বেসিক মাল্টিপ্লাইড বাই 0.10। এটাকেও আমরা জাস্ট এটা ডাবল ক্লিক কপি করার জন্য। কপি যেমন হচ্ছে এভাবে মাউস দিয়ে টান দিলেও হয়, ঠিক একইভাবে যেখানে ধরে টান দেই আমরা সেখানে মাউস পয়েন্টারটা রেখে ডাবল ক্লিক করলেও হয়। ওকে, দেন অ্যাডভান্স হচ্ছে ধরে নিচ্ছি কেউ অ্যাডভান্স টাকা নিয়েছে, সেখান থেকে আমরা 2000 টাকা কেটে রাখবো। কেউ অ্যাডভান্স নিয়েছে, সেখান থেকে 1500 টাকা কেটে রাখবো। 150 হবে না, 1500 অ্যান্ড হচ্ছে 2000, এটা অ্যাডভান্স। এবার আমরা টোটাল ডিডাকশন করব। টোটাল ডিডাকশন হবে এই দুটার যোগফল। ফলে আমরা একইভাবে এটাকে সিলেক্ট করে অল্টার ইকুয়াল দিলে কাজ হয়ে যাবে। মজার বিষয় হচ্ছে এখানে অল্টার ইকুয়াল দিলে দুটাতেই কাজ করবে, এর অন্যগুলোতে যাবে না, কারণ এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। এক্সেল আন্ডারস্ট্যান্ডস দ্যাট দেয়ার ইজ এ ফর্মুলা অ্যান্ড হচ্ছে এটাকে ওভারটেক করা যাবে না। ফর্মুলা থাকলে অথবা স্পেস থাকলে, মানে স্পেস মানে ব্ল্যাঙ্ক থাকলে, লাইক হচ্ছে আই ক্যান শো ইউ লাইক দিস। এখানে 20, 200, 100, একটু ফাঁকা দিই 55900। আমরা যদি এখানে অল্টার ইকুয়াল দিই তাহলে যোগ হবে এই তিনটা, উপরে তিনটা যোগ হবে না। আমরা দেখে নিচ্ছি কিভাবে হয়। জাস্ট ক্লিক অল্টার ইকুয়াল, দেখতেই পাচ্ছেন কোন তিনটা যোগ হচ্ছে।
বাট এখানে যদি কিছু একটা থাকে, ইভেন জিরো থাকে, তখনও আপনি যদি অল্টার ইকুয়াল দেন তাহলে সবগুলো যোগ হবে। তো যখন আপনি এক্সেলে কোনো শর্টকাট, সামের শর্টকাট ইউজ করবেন, তখন সে যদি কোনো স্পেস পায় অথবা ফর্মুলা পায়, সেখানে সে ব্রেক করে ফেলবে, অর্থাৎ তার যাবে না, তার আগের টুক পর্যন্ত যাবে। নাও লেট আস ফাইন্ড আউট দ্য টোটাল আর্নিং। টোটাল আর্নিং হবে টোটাল নেট আর্নিং, নেট আর্নিং হবে টোটাল আর্নিং থেকে টোটাল ডিডাকশনটা মাইনাস করলেই নেট আর্নিং। এটাকে করে এটা যেহেতু সবগুলোতে সেম, আমরা শর্টকাট ইউজ করতে পারি এইভাবে দিয়ে ইকুয়াল, আমার কিন্তু প্রথম ঘরে লেখা হচ্ছে কিন্তু নিচের ঘরগুলো সিলেক্ট আছে, টোটাল আর্নিং মাইনাস টোটাল ডিডাকশন, দেন কন্ট্রোল ধরে এন্টার, সবগুলো হয়ে গেল। আপনাকে ফাংশন টানতে হবে না, ফর্মুলা কপি করতে হবে না, একসাথে হয়ে গেল। নাও নিচে একটা টোটাল দিয়ে দেবো আমরা, এইটা ধরে তারপর অল্টার ইকুয়াল, সব একসাথে হয়ে গেল। তো ভেরি শর্টকাট, আমরা 5 মিনিটের মধ্যে স্যালারি শিটটি করে ফেললাম। ওকে, আমরা স্যালারি শিট তৈরি করলাম। এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের আগের কিছু সেলসের ডাটা ছিল, সেই সেলসের ডাটাগুলোকে আমরা এখানে কপি করে এনেছি। আমরা এখন শিখব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন যে কারণে আপনাকে করতে হবে, এবং অবশ্যই করতে হবে, কারণ দেখেন যখন আপনি ইনপুট দিবেন, ইনপুটে ভুল হতে পারে। এমন হতে পারে আপনি ইনপুট দিবেন না, আপনি এক্সেল শিটটাকে রেডি করে কারোর জন্য দিচ্ছেন, তিনি ইনপুট দিবেন, এবং সেই ইনপুট দিতে গিয়ে বাবুর জায়গায় বাবুল লিখে ফেলতে পারেন, অথবা বাবুকে উনি এইভাবে লিখতে পারেন, একটা স্পেস দিয়ে দিতে পারেন, অথবা চন্দন লিখতে গিয়ে এনএ, মানে দ্রুত টাইপ করতে গেলে এই মিস্টেকগুলো আমাদের হয়ে থাকে। তো এই ধরনের ভুল যেন না হয়, তার জন্য আপনি একুরেট এন্ট্রি, পারফেক্ট এন্ট্রি যেন হয়, তার জন্য ডাটা ভ্যালিডেশন করে দিতে পারেন। ডাটা ভ্যালিডেশন যে ফেসিলিটিটা আপনাকে দেবে, যে এই কলামের মধ্যে এই ডাটাগুলো ব্যতীত অন্য কোনো ডাটা যেন ইনপুট না হয়। লেটার যদি আপনার একজন সেলসম্যান বাড়ে, তাহলে আপনি এখানে অ্যাড করে দেবেন এবং সেটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা দেখি কিভাবে ডাটা ভ্যালিডেশন করতে হয়। আমরা সিলেক্ট করে নেব যতটুকু আমাদের দরকার। দেখেন আমার নিচের দিকে কিন্তু ডাটা এন্ট্রি হবে, তাহলে আমি কতটুকু সিলেক্ট করব, এটারও একটা টেকনিক থাকা দরকার। আগে আমরা সিম্পলি ডাটা ভ্যালিডেশনটা শিখে নিই, তারপরে কিভাবে অটোমেটিক্যালি একটা এরিয়াতে বাড়াবো সেটা শিখব। ডাটা ভ্যালিডেশন করার জন্য আমরা যে জায়গাটাতে ডাটা ভ্যালিডেশন হবে সেখানটা সিলেক্ট করে, আমি সিলেক্ট করলাম, দেন ডাটা মেনুতে যাব, তারপর ডাটা ভ্যালিডেশন। স্ক্রিন ছোটোর কারণে এখানে আইকনটা দেখাচ্ছে না, অবশ্যই আইকনের নিচে দিয়ে এরকম লেখা থাকবে, আপনি মাউস পয়েন্টার রেখে বুঝতে পারেন, এবং এই চিহ্নটাকে মুখস্থ করে রাখেন, ডাটা ভ্যালিডেশনের যে চিহ্নটা, এখানে জাস্ট ক্লিক করলে ডাটা ভ্যালিডেশন আসবে। অথবা সামটাইমস যদি এই ড্রপ ডাউনে ক্লিক করেন, তাহলে এইভাবে মেনু আসবে, আবার ডাটা ভ্যালিডেশনে ক্লিক করেন। নাও অ্যালাউতে ক্লিক করে ইউ ওয়ান্ট টু মেক এ লিস্ট, জাস্ট লিস্টে ক্লিক করবেন, দেন সোর্সের মধ্যে আপনি দেখিয়ে দেবেন এই সেলসম্যানগুলো। আপনার সামনের দিকে আরও 2-1 বাড়তে পারে, তাই এইভাবে 2-1টা বেশি করেও নিতে পারেন, বাট এই মুহূর্তে আমি নিচ্ছি না। ওকে, সিলেক্ট হয়ে গেল। নাও জাস্ট ওকে। এবার খেয়াল করে দেখেন আপনার এখানে একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে এর বাইরে আপনি যেতে পারবেন। লাস্ট বাবুকে কেউ যদি বাবুল লিখেন, কাজ হবে না, আপনাকে জাস্ট ওই লিস্টের মধ্যে যা আছে এর মধ্যেই লিখতে হবে, এর বাইরে আপনি যেতে পারবেন না। তাহলে হয়ে গেল ডাটা ভ্যালিডেশন। একইভাবে আপনি কাউন্টার নাম্বারগুলো করতে পারেন, যে আমি জানি যে আমার 3টাই কাউন্টার, এগুলো যেন ভুল না হয়, তার জন্য আপনি একইভাবে করতে পারেন, এবং এটা একটু আমরা ডিফারেন্টভাবে দেখাবো। আবার যাচ্ছি ডাটা ভ্যালিডেশনে, ডাটা মেনু থেকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমি আগেই করে রেখেছিলাম, আমি প্রথম থেকে আবার করি। এর আগেরটায় আমরা সোর্সটা বাইরে থেকে দেখিয়েছিলাম শিট থেকে, আমি চাইলে এভাবেও করতে পারি 1, 2, 3, অর্থাৎ এই 3টা কমা দিয়ে সেপারেট করে দিতে হয়। এই 3টা আইটেম আমার ডাটা ভ্যালিডেশনে লিস্ট হয়ে চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টাই চলে আসছে। এখন কোনো কারণে যদি এই লিস্টটা আপনার বাড়াতে হয়, তাহলে আপনি সিম্পলি আবার ডাটা ভ্যালিডেশনে যাবেন, তারপর 3 জায়গায় আপনি 4 দেবেন, যে আমাদের 4 নাম্বার কাউন্টার ওপেন হয়েছে, তাহলে 4 পর্যন্ত চলে আসবে। তাহলে এই হচ্ছে ডাটা ভ্যালিডেশন। নাও এখন আমরা শিখব
একটা জায়গা থেকে কিভাবে ডাটা ভ্যালিডেশন ক্যান্সেল আউট করে দিতে হয়, যে ডাটা ভ্যালিডেশন আমার আর হচ্ছে দরকার নেই। তাহলে আমরা একইভাবে এরিয়াটা সিলেক্ট করব, দেন হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, তারপর হচ্ছে ক্লিয়ার অল। তাহলে ডাটা ভ্যালিডেশন চলে গেল। এইভাবে আমরা ডাটা ভ্যালিডেশন ক্লিয়ার করব। এখন যদি আমার নতুন করে ডাটা এন্ট্রি দিতে হয়, যে আমার এই লাইনে ডাটা এন্ট্রি শেষ, আমি 8 নম্বর লাইনে এন্ট্রি দিব, 8 ডেট দিলাম, একটা কাস্টমার আইডি দিলাম এবং বাবুল। এখানে তো ঠিকই বাবুল হয়ে যাচ্ছে, যে আমার তো হওয়ার কথা ছিল বাবুল। অর্থাৎ আমি ডাটা ভ্যালিডেশন করেছি এতটুকু এরিয়াতে। নিচে যদি ডাটা ভ্যালিডেশন আনতে হয় তাহলে সেটার আরেকটা টেকনিক ইউজ করতে হবে, অটোমেটিক্যালি আসবে না। তাহলে আমার কি উচিত ছিল না যে আমি একসাথে অনেকগুলো সিলেক্ট করে তারপর ডাটা ভ্যালিডেশন করব? সেইখানেও প্রবলেম যে আপনি কতটুকু সিলেক্ট করবেন। আননেসেসারি একটা এরিয়া সিলেক্ট করে রাখা এক্সেলে কখনো ঠিক না। তাহলে আমাদের কাছে এমন একটা প্রসেস আছে বা আমরা শিখবো যেখানে আমি ঠিক এইটুকু এরিয়ার মধ্যেই সিলেক্ট করব যতটুকু আমার আছে, কিন্তু যখনই আমার নিচে ডাটা আসবে তখন অটোমেটিক্যালি ডাটা ভ্যালিডেশন এবং এখানে যে ফর্মুলা আছে ফর্মুলা সব কিছু মিলে অটোমেটিক্যালি কপি হয়ে নামতে থাকবে। মানে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো সহ এক্সেলের রোগুলো বাড়তে থাকবে বা আমার কাজের এরিয়া বাড়তে থাকবে। তাহলে আমি সেই জায়গাটায় আসার জন্য বা সেটি করার জন্য আমরা জাস্ট আমাদের যে ওয়ার্কিং এরিয়া আছে এটিকে একটি টেবিল করে নেব। টেবিল করার আগে সবার আগে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার এই ডাটা এরিয়ার বা ডাটাবেজের আশেপাশে যেন কোনো বাড়তি জিনিস না থাকে। যেমন এখানে একটা বাড়তি জিনিস আছে 5%। এটা বাড়তি জিনিস এই জন্য এটাকে আপনি রাখতে পারেন, কিন্তু একটু ফাঁকা রেখে, মানে আপনার মূল কাজের জায়গা থেকে একটু দূরে রাখতে হবে, না হয় এটা টেবিলের পার্ট হয়ে গেলে পরে অসুবিধায় পড়ে যাবেন। কথার কথা এখানে কিছু আপনি লিখবেন, সেটার জন্য ডিরেক্টলি এখানে না হয়ে যদি টেবিলের অংশ হয়, যেমন আপনি এখানে কমিশন লিখতে পারেন, তো সেটা টেবিলের অংশ তাহলে লিখতে পারেন বা কিছু একটা। কিন্তু যদি টেবিলের অংশ না হয় তাহলে আপনি এটাকে একটু দূরে লিখবেন, একটা মিনিমাম একটা কলাম বা একটা রো স্পেস দিয়ে ফাঁকা দিয়ে। এবার আমরা টেবিল করব। টেবিল করার জন্য আপনি আপনার এরিয়ার যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ইভেন আপনি এখানে ক্লিক করলেও হবে, রেখে তারপর ইনসার্ট মেনু, দেন টেবিল। এবং আপনি খেয়াল করে দেখেন আপনার কাজের এরিয়া টোটালটাই সিলেক্ট হয়ে আছে। এবার এই ক্রিয়েট টেবিলের যে বক্স, এই বক্সে দেখেন মাই টেবিল হ্যাজ হেডার্স। এটা মিন করে আপনার টেবিলের উপরের লাইনটা হচ্ছে হেডার লাইন। যদি হেডার লাইন না থাকতো তাহলে আপনি এই টিকমার্কটা উঠিয়ে দিতেন। যেহেতু আছে আমরা এই টিকমার্কটা রেখে দিচ্ছি এবং ওকে দিচ্ছি। দেখেন টেবিলের জন্য একটা আলাদা ফরম্যাট হয়ে গেছে এবং উপরে ড্রপ ডাউন চলে আসছে প্রত্যেকটা মেনুতে, যেখান থেকে আপনি ফিল্টার করতে পারেন। ফিল্টার আমরা একটু পরে ফিল্টার দেখব। আমরা শিখছিলাম ডাটা ভ্যালিডেশন কীভাবে অটোমেটিক্যালি নিচে নেমে যাবে সেটা। এখন আমরা দেখি এখানে তো আমাদের ডাটা ভ্যালিডেশন করা আছে। এখন কি হয়, টেবিল যখন করবেন, টেবিল যখন হয়ে যাবে তখন নিচে নামার জন্য আমরা নর্মালি কি করি, অ্যারো কি দিয়ে নিচে চলে আসি। তখন আর এটা এই জায়গাটা এখন কার্সর যেখানে আছে এটা টেবিলের মধ্যে নেই, বা এন্টার দিলে নিচে নেমে আসছে, এটা টেবিলের মধ্যে নেই। টেবিলকে তার কন্টেন্টস সহ বাড়াতে হলে, টেবিলের নিজস্ব কন্টেন্টস বা ক্যারেক্টারিস্টিক্স সহ বাড়াতে হলে ট্যাব দিয়ে সামনে যাবেন এবং লাস্টে এসে যখন ট্যাব দেবেন টেবিলে একটা রো বেড়ে গেল, আবার যখন ট্যাব দিবেন টেবিলে একটা রো বেড়ে যাবে। আপনি খেয়াল করে দেখেছেন অলরেডি যে ডাটা ভ্যালিডেশন এখানে কাজ করছে। এই চিহ্নটা থাকার অর্থ ডাটা ভ্যালিডেশন কাজ করছে, এই চিহ্নটা থাকার তো ডাটা ভ্যালিডেশন কাজ করছে। এবং আরও মজার বিষয় হচ্ছে এখানে ফর্মুলা যেটা আগে ছিল সেটাও কাজ করছে। তো লেট আস ইনপুট সাম ডাটা। আমি আবির দিয়ে দিলাম কাউন্টার নাম্বার 3, 7000। অটোমেটিক্যালি আমার নেট সেলস চলে আসছে, আমাকে কিছু দিতে হচ্ছে না। আমি যদি ইভেন ডিসকাউন্ট দিই 5%, আমাকে আবার হচ্ছে 9 দিয়ে দিচ্ছি, 9। এইখানে আমি ড্রপ ডাউন থেকে লিখে দিলে হবে, লিখে দিলে অ্যাকুরেট করতে হবে, অথবা লিখলে অ্যাকুরেটলি লিখতে হবে, অথবা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। দেন কাউন্টার নাম্বার ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে অথবা অ্যাকুরেটলি লিখতে হবে। যারা দ্রুত কাজ করে তারা স্বাভাবিকভাবে লিখে দেবেন, ড্রপ ডাউন সিলেক্ট না করে, কারণ মাউস দিয়ে ক্লিক করে আবার সিলেক্ট করে একটু সময় সাপেক্ষ। 500 টাকা অ্যান্ড হচ্ছে এটাও কাজ করে। তাহলে এইভাবে টেবিল তৈরি করে আপনি অনেকগুলো ফেসিলিটি পেতে পারেন। নাম্বার 1 ফেসিলিটি, ফর্মুলা অটোমেটিক্যালি হচ্ছে কপি হতে থাকবে।
নাম্বার 2 ফেসিলিটি হচ্ছে ইউ হ্যাভ গট দ্য ফিল্টার বাটন এজ ওয়েল। ফিল্টার বাটন আমরা যদি এখন ফিল্টার করি যে শুধুমাত্র আবিরের কতটুকু সেল, যেটা আমরা প্রথম সম্ভবত বা দ্বিতীয় ক্লাসে আমরা সেলসম্যান ওয়াইজ সেলস বা কাউন্টার ওয়াইজ সেলস বের করেছিলাম, সেটা আমরা এখান থেকে ফিল্টার করে খুব সহজে বের করতে পারবো। আবির, এই হচ্ছে আবিরের এই সেলসগুলো। কিন্তু তাহলে আবিরের টোটাল সেল কত? আমরা যদি এখানে একটা টোটাল দিয়ে দিই, টোটাল দেওয়ার জন্য আমরা কি করতে পারি? স্বাভাবিকভাবে সবার মাথায় আসছে যে হ্যাঁ, টোটাল তো আমরা সাম দিয়ে করতে পারি না, এখানে আবার সাম দিয়ে টোটাল হবে না। এই কাজটা মূলত করে থাকে সাবটোটাল নামে একটা ফাংশন আছে, সাবটোটাল। মজার বিষয় হচ্ছে যখন টেবিল থাকবে তখন যদি আপনি এই সবগুলোই আমি টোটাল চাচ্ছি, ডিসকাউন্ট যদিও চাচ্ছি না, কিন্তু আপাতত দিয়ে নেই। মজার বিষয় হচ্ছে আপনি যখন এখানে টোটাল লিখবেন, শর্টকাট ইউজ করবেন অল্টার ইকুয়াল, তখন সাবটোটাল ফাংশনটাই কাজ করবে, নট সাম ফাংশন। আপনি মাউস ধরে দেখেন যে সাবটোটাল, অথবা ডাবল ক্লিক করে দেখেন সাবটোটাল। তো সাবটোটাল এই টেবিলের মধ্যে সাবটোটাল ফাংশনটা আমরা অ্যাডভান্স এক্সেল ওর বিস্তারিত শিখে থাকি, বাট টেবিলের মধ্যে আপনি যখন শর্টকাট ইউজ করে সাম করবেন তখন সাবটোটালটাই আসবে। এইবার আপনি ফিল্টার করে দেখেন কি হয়। 32,700, আমি শুধুমাত্র বাবুকে ফিল্টার করছি 2,700, তাহলে দেখা যাচ্ছে যে ফিল্টার হচ্ছে এবং অটোমেটিক্যালি সামটা চেঞ্জ হচ্ছে। দ্যাট ইজ ডান বাই সাবটোটাল ফাংশন। তাহলে আমরা দেখে নেই আমরা কি কি ফাংশন এর মধ্যে শেষ করে ফেলেছি। উই নো হাউ টু ফিল্টার, শর্টিংটা আমরা দেখে নেই, চার্ট দেখে নিই, আমরা রিমুভ ডুপ্লিকেট দেখে নিই, ডাটা ভ্যালিডেশন আমরা দেখেছি, টেবিল আমরা দেখেছি। এই বিষয়গুলো আমরা এখন আবার শুরু করব। রিমুভ ডুপ্লিকেট এবং চার্ট আমরা একই সাথে করে ফেলতে পারবো। সেটা আমাদের এই জায়গাটায় ধরেন আমাদের এরকম আরও অসংখ্য এন্ট্রি আছে এবং দিন শেষে আমাদেরকে যদি আমরা ফিল্টার করে যেখানে আমরা কাজ করছি সেই জায়গাটাতেই আমরা রিপোর্ট করতে পারছি, কিন্তু সবসময় এই জিনিসটা আমাদের অ্যালাউ করবে না। আমাকে হয়তো ম্যানেজমেন্ট বললো যে শুধুমাত্র এই সেলসম্যানদের টোটাল সেলসটা একটা কোথাও প্রিন্ট দিয়ে নিয়ে আসেন বা একটা আলাদা শিটে দেখেন, তখন অবশ্যই আপনাকে এই কলামের ডাটাগুলো, যেহেতু সেলসম্যানগুলো এখানে আছে, আমি ধরে নিচ্ছি এরকম আলাদা কোথাও আমার সেলসম্যান ইউনিক ভ্যালু নাই, আমি এই সেলসম্যানগুলো এখান থেকে কপি করে নিয়ে এখানে নিচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এখানে সব প্রত্যেকটা আইটেম একাধিক বার আছে। তো এখান থেকে আমি ইউনিক ভ্যালু তৈরি করব, অর্থাৎ প্রত্যেকটা নাম যেন একবার থেকে, তার জন্য আমি এটাকে আগে সিলেক্ট করে নেব। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলে এইভাবে ফুলটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ। দেন হচ্ছে রিমুভ ডুপ্লিকেট, দিস ইজ রিমুভ ডুপ্লিকেট। রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করে তারপর এখানে একটু খেয়াল করে দেখেন একটা বিশেষ বিষয়, ডেফিনেটলি এখানে মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ উপরের লাইনটাকে সে হেডার হিসেবে নিয়ে নিয়েছে। আসলে তো তা নয়, বরং আমার এখানে কোনো হেডলাইন নাই, তাই আমি এই ক্লিকটা উঠিয়ে দেব, ফলে টোটালটাকে সিলেক্ট করলো অ্যান্ড ওকে। একটা মেসেজ দিচ্ছে যে 6টা ডুপ্লিকেট পাইছে, সেখান থেকে মুছে ফেলেছে, আর 4টা ইউনিক ভ্যালু এখানে আছে। নাও এখন এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এ বি সি ডি, না ডিটা উপরে আছে, আমরা এটাকে একটু সর্টিং করে নেব। যখন বড় ডাটা হবে, আমি একটু বড় ডাটার উদাহরণ দেওয়ার জন্য একটু লিখে ফেলি, এমপ্লয়ি একটা হেডলাইন রাখবো, এটাকে বোল্ড করে দিলেই হয়ে যাবে, কন্ট্রোল এ, দেন রিমুভ ডুপ্লিকেট, দেন ওকে। মাই টেবিল হ্যাজ অ্যাড্রেস, নাও দিস ইজ ট্রু, উপরের লাইনটা মুছবে না, হেডলাইনটা কখনোই মুছবে না। তাহলে দেখা যাচ্ছে 2টা ডুপ্লিকেট পেল। এবার দেখেন এখনও আমি নিশ্চিত নই যে আমার সবগুলো ডুপ্লিকেট ডাটা রিমুভ করেছে কিনা, কারণ কোনো একটা নাম যেমন বাবু নর্মালি লিখে আর বাবুর পরে একটা স্পেস দিয়ে আসে, কিন্তু এটাকে 2টা নাম হিসেবে নেবে, যে বাবু এখানে একবার এখানে একবার। আমরা যদি দেখি যে এখানে কি ডাবল ক্লিক করলে দেখা যাচ্ছে এটা বাবু, ঠিক আছে, আর যদি এখানে দেখেন ডাবল ক্লিক, এর পাশে একটা স্পেস আছে, তাহলে শুধু রিমুভ ডুপ্লিকেট করে ফেললেই যে আপনার ওখান থেকে ডুপ্লিকেট ভ্যালু চলে যাবে এমন কোনো কথা নেই, বরং আপনাকে সর্টিং করেও দেখতে হবে, এটা খালি চোখে দেখতে হবে ওয়েদার দেয়ার ইজ এনি প্রবলেম। তাহলে সর্টিং করার জন্য আপনি
হোম মেনুতে একদম লাস্টের দিকে সর্ট অ্যান্ড ফিল্টার, এখানে ক্লিক করলে, এখানে আগে আমার এরিয়াতে একটা ক্লিক রাখবো, দেন হচ্ছে সর্ট এ টু জেড, সর্ট এ টু জেড। তাহলে টপ লাইন ব্যতীত, হেডলাইন ব্যতীত বাকিগুলো সর্ট হয়ে গেল। দেখেন বাবু একই নামের দুজন থাকলে পাশাপাশি চলে আসবে, দুটা একই নাম দুবার আছে। এই ক্ষেত্রে আমরা জাস্ট ম্যানুয়ালি প্রথমটা রেখে দ্বিতীয়টা মুছে ফেলতে পারি, অথবা আমি দেখবো যে কোনটা সঠিক, এটাতে স্পেস আছে তাহলে এটা মুছে ফেলবো, তারপর হচ্ছে এটাতে এটা মুছে ফেলবো। দেন হচ্ছে আমার মনে হয় মোটামুটি আমাদের ঠিক আছে। এবার আমরা এই ব্ল্যাঙ্ক, যেটা ব্ল্যাঙ্কটাকে উপরে ওঠানোর জন্য কন্ট্রোল মাইনাস দেব এবং শিফট সেলস আপ, অর্থাৎ নিচের সেলসগুলো উপরের দিকে উঠে চলে আসবে। এখানেও কন্ট্রোল মাইনাস দেব, নিচের সেলগুলো উপরে উঠে চলে আসবে। and this is how you have to do remove duplicate and sorting। আমরা দেখে নিচ্ছি আবার আমরা কি কি কভার করলাম। remove duplicate is done and হচ্ছে sorting is done, then chart where that okay chart আমরা remove duplicate এর পাশাপাশি করে ফেলবো। আমরা এবার রিমুভ ডুপ্লিকেট করে আমরা এখন হচ্ছে যেহেতু আমাদের এত নিচের এইটুকুতে কোনো ডাটা নেই, আমরা এগুলো মুছে দিচ্ছি। আমরা এখানে তাদের প্রত্যেকের টোটাল সেলসটা নিয়ে আসবো। আমরা সামটা আবার করি, সাম যেটা করবে আমাকে পার্টিকুলার সেলসম্যানের সেলস অ্যামাউন্ট বের করে দেবে। আমি সাম ইফ রেঞ্জ, রেঞ্জ হবে সেটা যেটাতে আমার ক্রাইটেরিয়া খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার ক্রাইটেরিয়া হচ্ছে আবির, আবিরকে খুঁজে পাওয়া যায় সেলসম্যানের কলামে। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, যেহেতু টেবিল সেই জন্য আমাদের এইভাবে টেনে সিলেক্ট না করলে হবে, উই জাস্ট সিম্পলি ক্লিক অন দ্য হেডার লাইন বা কলাম, ক্লিক অন দ্য কলাম, টপ অফ দ্য কলাম, জাস্ট ক্লিক করলে মাউসটা একটু ডিফারেন্ট হয়ে যায় ডাউন এরো হয়ে, এই অবস্থায় ক্লিক করলে হবে। এবং খেয়াল করে দেখেন দ্য টেবিল নেম ইজ টেবিল 1, দেন থার্ড ব্র্যাকেট, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে টেবিলের কলামের নাম, নাও কমা ক্রাইটেরিয়া, আমরা জানি ক্রাইটেরিয়া হচ্ছে আবির। এটা আমাদের আগের প্র্যাকটিস ছিল, আজকে যেহেতু শেষ ক্লাস আমি কিছু রিক্যাপ করে দিচ্ছি, রিক্যাপও হয়ে যাচ্ছে, আমাদের আরও কিছু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। দেন অ্যামাউন্ট সিম্পলি এখানে ক্লিক করলে হবে, তো এন্টার দিয়ে দিলাম এবং হয়ে গেল। এটা হচ্ছে টোটাল সেলস, টোটাল সেলস। ওকে ফাইন। আপনি যে সেলস করলেন ডিসকাউন্ট কেমন দিলেন, তার জন্য আমরা একইভাবে সাম ইফ রেঞ্জ হচ্ছে টেবিল 1, আমি একটু অ্যাডভান্স হইতে দেখাচ্ছি। এবার থার্ড ব্র্যাকেট সেলসম্যান কমা ক্রাইটেরিয়া হচ্ছে আমার আবির, দেন সাম রেঞ্জ হচ্ছে টেবিল 1, টেপ দিচ্ছি আমি থার্ড ব্র্যাকেট টেবিল 1-এর ডিসকাউন্ট কলাম। যারা বুঝতে পারছেন ডেফিনেটলি তারা করে ফেলতে পারবেন, আর যারা বুঝতে পারছেন না তারা অ্যাডভান্স এক্সেলে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সেই ক্লাসগুলো দেখলে আশা করি বুঝতে পারবেন। দেন হচ্ছে কপি করে দিলাম এবং এটা আসলো। এইখান থেকে আমরা একটা চার্ট তৈরি করে ফেলবো। এখন চার্ট করার জন্য, চার্ট মানে গ্রাফ, চার্ট মানে গ্রাফ, এখানে একটা ক্লিক রেখে ইউ জাস্ট গো টু ইনসার্ট, দেন রিকমেন্ডেড চার্ট। এক্সেল নিজে কিছু চার্ট রিকমেন্ড করে, আপনি ইচ্ছে করলে এগুলি ইউজ করতে পারেন। যেমন আবির, আমি আগে দেখি আমার এরিয়া কতটুকু সিলেক্ট করেছে। আচ্ছা আমরা একটা সিলেক্ট করে ফেলি, হ্যাঁ এটাই আমরা চাচ্ছিলাম যে তাদের সেলসের সাথে নিচে ছোট্ট করে তাদের ডিসকাউন্ট কেমন দেওয়া হয়েছে। এবং এখানে আমরা ডিসকাউন্টের কলামটা না দিয়ে যদি নেট সেলসটা দিই তাহলে দুইটা কলাম একটু বড় দেখাবে নেট সেলস। আর এটাকে এডিট করে আমরা এখানে ডিসকাউন্ট না দিয়ে দেখেন খুব সহজেই এডিট করে ফেলা যাবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র নেট সেলস দিয়ে দিলে হবে, নেট সেলস। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে সেলস কত ছিল আর নেট সেলস কত ছিল, অলমোস্ট সেম দেখা যাচ্ছে, যেহেতু ডিসকাউন্ট বেশি দেওয়া হয়নি, অনেক ক্ষেত্রে সামান্যটুকু ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 5 টাকা 10 টাকা এরকম। আমরা তো রিকমেন্ডেড চার্ট থেকে একটা চার্ট নিলাম, বাট ইচ্ছা করলে আমি জাস্ট হচ্ছে চার্টের উপরে ক্লিক করে একটা হোয়াইট এরিয়াতে ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম, চার্টটা চলে গেল। আমি চার্ট আবার দেখছি, ইনসার্ট মেনু, দেন রিকমেন্ডেড চার্টে ক্লিক করার পরেও আপনি অনেকগুলো টাইপের চার্ট সিলেক্ট করতে পারেন, যে একই জায়গায় সেলস, একই কলামে নিচে সেলস, উপরে তার নেট সেলস।
অথবা এইভাবে দিতে পারেন, যেভাবে আপনি চান, অথবা অল চার্টে গিয়ে আপনি পাই হতে শুরু করে যে কোনো ধরনের চার্টে সিলেক্ট করতে পারেন, এরিয়া যে কোনো ধরনের চার্ট সিলেক্ট করতে পারেন। তো কলাম সামটাইমস কলামনার চার্ট ইজ নাইস বা বার চার্ট ইজ নাইস, এটা সিলেক্ট করতে পারেন। ওকে, আমরা শিখে ফেললাম ভেরি সিম্পলি চার্ট কিভাবে আনতে হয়। এর মধ্যে চার্ট নিয়ে অনেক বেশি কাজ করার আছে ডেফিনেটলি। আমরা অ্যাডভান্স এক্সেলের জন্য মধ্যে চার্ট নিয়ে আলাদা একটা ক্লাস থাকবে 30 মিনিটসের। এখানে 5-10 মিনিটে যতটুকু বলা সম্ভব আমি বলেছি। আমরা দেখে নেই এখন আমরা আর কি কি শেখার বাকি। উই নো হাউ টু সর্ট, উই নো দেন ওয়ার্ড এই বিষয়টি আসলে সম্পূর্ণটাই হচ্ছে এমএস ওয়ার্ডের বিষয়। তারপরেও আমরা একটু, যেহেতু আমি কন্টেন্টসে লিখেছি, জাস্ট 1 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আপনার রিপোর্টে কখনো টাইটেল লিখতে হলে যে আমি একটা বড় করে কিছু একটা লিখবো, সেটা আমরা ইনসার্ট মেনু থেকে টেক্সট দেন ওয়ার্ড আর্ট, এই ওয়ার্ড আর্টটা এক এক ভাষণে এক এক জায়গায় থাকতে পারে, টেক্সটের মধ্যে না থাকে, ডিরেক্টলি এখানে ওয়ার্ড আর্ট থাকতে। ওয়ার্ড আর্টে কোন স্টাইলটা নেবেন, আমি এই স্টাইলটা নিব। এবার লিখে দেন আপনি যে অ্যাডভান্স এক্সেল ট্রেনিং বাই মনির হোসেন 01821222373। দিস ইজ মাই নাম্বার, ইউ ক্যান কল মি অফকোর্স। যে কোনো এক্সেলের প্রবলেম নিয়ে কল করতে পারেন। এবং আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে এক্সেল মাস্টার, আপনি সেখানে জয়েন করতে পারেন। ওয়ার্ড আর্টকে আপনি এইভাবে আপনার রিপোর্টের টাইটেলে সেট করতে পারেন যে এটা টপে চলে যাবে, এটা একটা পজিশন করে আপনি সেট করতে পারেন। দিস ইজ ওয়ার্ড আর্ট, এটা আসলে ডেফিনেটলি এমএস ওয়ার্ডের বিষয়। দেন পেজ সেটআপ একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা পেজ সেটআপ শিখবো এখন। ওকে, পেজ সেটআপ যখন আপনি এক্সেল থেকে প্রিন্ট দেবেন, তখন পেজ সেটআপটা অবশ্যই করে নিতে হবে, কারণ এখানে পেপার সাইজ কী হবে, মার্জিন কতটুকু রাখবেন, এই বিষয়টা জরুরি। ধরে নিচ্ছি আমরা এই পেজটি প্রিন্ট দেব। প্রথমেই আমরা প্রিন্ট প্রিভিউ দেখে নিই, ফাইল দেন প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট প্রিভিউ দেখাবে। দেখা যাচ্ছে এরকম একটা অবস্থায় প্রিন্ট হচ্ছে। এবার আমরা আবার ওয়ার্কিং এরিয়াটা দেখে নিই। এবং যখনই আপনি প্রিন্ট করবেন, প্রত্যেকটা পেজ এরকম একটা দাগ পড়ে যাবে। প্রিন্টে ক্লিক করলে এই দাগটা দিয়ে মানে এটা দেখায় যে এই এতটুকু প্রিন্ট হবে। যেমন এখানে এই জায়গাটা এরিয়ার বাইরে চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখানে একটা কলামকে যদি আমরা মুছে দেই, প্রিন্টের ভিতরে চলে আসলো, এখানে আরও একটু যদি পিছনে টেনে দেই, তাহলে মোটামুটি এটা প্রিন্টের ভিতরে চলে আসলো। ওকে, নাও আমরা একটু পেজ সেটআপে যাব। পেজ লেআউট মেনু থেকে পেজ সেটআপ, এখানে ফার্স্টে মার্জিন এক্সেল নর্মালি বাই ডিফল্ট 0.75 হচ্ছে টপে, বটমে 0.75, বা লেফট 0.7 করে রাখে, হেডারের জন্য 0.3 এটা রাখে। বাট আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান, তাহলে কাস্টম মার্জিনে গিয়ে, এখানে বাই ডিফল্ট অনেকগুলো আছে, তারপর কেউ চেঞ্জ করতে চাইলে কাস্টম মার্জিনে গিয়ে মার্জিন আমি লেফটে একটু কমাবো, জায়গা হচ্ছে না, রাইটে একটু কমাবো, টপে একটু কমাবো, জায়গা হচ্ছে না, বা বাড়াবো, আমার এনাফ জায়গা আছে। ওকে, এটা চলে গেল। এবার ওরিয়েন্টেশন, আপনি কি পেজটাকে ল্যান্ডস্কেপ করতে চান, প্রিন্ট নাকি পোর্ট্রেট করতে চান, অর্থাৎ লম্বালম্বি করতে চান না আড়াআড়ি করতে চান। নর্মাল ডিফল্ট সেটিংয়ে পোর্ট্রেট থাকে, বাট এক্সেলে ম্যাক্সিমাম সময় আমাদের যেমন স্যালারি শিট বা বড় বড় সেলসের ডাটা নিয়ে যখন কাজ করি, তখন অনেকগুলো কলাম থাকে, সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ প্রিন্ট দিতে হয়। দেখুন, ল্যান্ডস্কেপ প্রিন্ট দিলে আমাদের এরিয়া আগে ছিল এখান পর্যন্ত, এখান পর্যন্ত চলে আসছে। তো আমি চাচ্ছি ইয়েস নোটকেও এর মধ্যে ঢুকাতে, তাহলে একটু করে কমিয়ে দিলে হয়ে যাবে। একটু কমিয়ে দিলে আমি জাস্ট লাইনটা দেখব কখন এটা বরাবর চলে আসছে, এই যে চলে আসলো। এবার আপনি প্রিন্ট প্রিভিউ দেখেন, ফাইল থেকে প্রিন্ট মোটামুটি ঠিক আছে। তো এইভাবে পেজ সেটআপ এবং মার্জিন সেটআপ আপনাকে করতে হবে। সাইজ, ফাইনালি দ্য সাইজ কোন পেপারে প্রিন্ট হবে। আমাদের দেশে নর্মালি A4 সাইজের পেপারে আমরা প্রিন্ট করে থাকি, কোথাও খুব রেয়ার যদিও লেটার সাইজ প্রিন্ট করা হয়। আর বড় শিট হলে, স্যালারি শিট হলে, অনেকগুলো কলাম থাকলে, সেক্ষেত্রে লিগ্যাল সাইজের পেপারে আমরা প্রিন্ট দিই।
তো এখান থেকে আমরা লিগ্যাল হলে লিগ্যাল, লেটার হলে লেটার, A4 নর্মালি আমরা দিই, লিগ্যালও আছে, যেই পেপার সাইজ সিলেক্ট করবেন সেই পেপার প্রিন্টারে দিলেই হচ্ছে প্রিন্ট হবে। এবার আমরা একটা ছোট্ট একটা প্র্যাকটিস করব যেটা আমাদের আগের নলেজকে অ্যাপ্লাই করার সুযোগ দেবে। আমরা একটা সেলস বুক করব। সেলস বুকটা হচ্ছে এমন যে শুধুমাত্র একটা প্রোডাক্টের নাম থাকলো, প্রোডাক্ট দেন সেলস, অথবা ইনভয়েস নাম্বার অ্যান্ড সেলস, ইনভয়েস নাম্বার অ্যান্ড প্রোডাক্ট। ওকে, টুডে উই হ্যাভ সোল্ড অ্যাপেল 300 টাকার, অরেঞ্জ 200 টাকার, আর এখানে হচ্ছে আমরা কিউমুলেটিভ টোটালটা চাচ্ছি, ওকে টোটাল দিই, কিউমুলেটিভ টোটাল আমরা বুঝে ফেলবো। টোটাল এখানে হবে 300, এখানে হবে 500, এখানে আবার 200 যোগ হলে এখানে হবে 700। এই কাজটা আমরা কিভাবে করতে পারি এটা শেখানোর জন্য আমি ছোট্ট এই এক্সাম্পলটা, এখানে আবার অ্যাপল সেল হতে পারে, নো প্রবলেম। তো এই কিউমুলেটিভ টোটালটা করার জন্য আপনি টোটাল মানে সাম, যখনই আপনি টোটালের কথা শুনবেন তখনই সাম ফাংশনকে কল করবেন, সাম। এবার একটু এখানে একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্কিল আপনাকে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে এই আমি যেই জায়গাটা এখন কার্সরটা রেখেছি ঠিক এখানে যদি সাম করতে চান, এখানে আসলে সামটা হবে কোন ফিগারটার, আসলে এই একটা ফিগারেরই সাম হবে, অর্থাৎ এই একটা ফিগার থেকে আবার এই ফিগারটাই, এটার এক্সপ্রেশনটা এমন D33 আবার মাঝখানে কোলন দিয়ে আবার D33, অর্থাৎ এখান থেকে এখানে একটাই ফিগার আছে, সে একটাই যোগ করবে, এটা দুইবার যোগ করবে না। ওকে, এইবার আমরা যদি এটাকে টেনে দেই তাহলে কি হবে একটু খেয়াল করি, এটাই যেহেতু D33 ছিল D34-এ চলে আসছে এবং এখানে এসে 35-এ চলে আসছে। এখন টেকনিক্যালি আমরা যদি এখানে তো দুইটা সেল আছে, দুইটা রেফারেন্স আছে, একটা D33 আর একটা D33। প্রথম D33টাকে যদি আমি লক করে দেই ডলার চিহ্ন দিয়ে, অ্যান্ড হচ্ছে এখন যদি টানি, এবার খেয়াল করেন এখানে কি ঘটলো, যখন আমি এখানে আসলাম যেহেতু প্রথম D33 লক করা, সেটা লক অবস্থায় উপরে আছে, আর পরেরটা যেহেতু ওপেন, এটা নিচে নামছে এক স্টেপ করে। এখন আপনি আরও টেনে দেন যতটুকু পারেন, দেন হচ্ছে বলেন যে এখানে 100 টাকা সেল ছিল, পরবর্তীতে এখানে 200 টাকা সেল ছিল। এইভাবে প্রত্যেকটা স্টেপে আপনার রানিং টোটাল হয়ে যাচ্ছে। এই কাজটাই আমরা অনেক সময় একটু অন্যভাবে করে থাকি, লাইক এটা ইকুয়াল দিয়ে এটা দিয়ে থাকি, দেন হচ্ছে এখানে ইকুয়াল দিয়ে এটা প্লাস এটা, আমরা এভাবে করব না, কারণ এক্সেলের মধ্যে একটা নির্দিষ্ট কলামে দু ধরনের ফাংশন বা দু ধরনের ফর্মুলা রাখা ঠিক নয় কখনোই। যেমন আমাদের এই ফাংশনটা আমি এখান ধরে যদি নিচের দিকে টানি অথবা উপরের দিকে টানে, এটা নষ্ট হবে না কখনোই, আপনি যেদিকেই টানেন। তো ফাংশনে সেই ফ্লেক্সিবিলিটিটা থাকতে হবে, আপনি যেদিকেই টানেন। ফলে কি হবে, কোন ঘরে কোন ফাংশন আছে আলাদাভাবে সেটা আমার আর মনে রাখার দরকার নাই, কিন্তু এখানে এটা ধরে যদি উপরে নিচে করি তাহলে ফাংশনটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা শিখব এইভাবে এটা লক করে তারপর সাম করব। একইভাবে আমরা যদি এখন একটা ক্যাশ বুক মেনটেন করতে চাই, we're going to make a cash book। আমি সেলস দিয়ে একটা সিঙ্গেল ফিগার দিয়ে জিনিসটা বুঝিয়ে দিলাম। ক্যাশ বুকে কি থাকে, পার্টিকুলার্স থাকে, ডেবিট থাকে, ক্রেডিট থাকে, দেন ব্যালেন্স থাকে। এই ব্যালেন্সটা বের করার মূলত কাজ হচ্ছে আমাদের, আমি ধরলাম সেলস ডেবিট হয়েছে আমাদের 3000 টাকা, এখানে 3000, এখানে আবার 3000 থেকে 1000 মাইনাস হয়ে অটোমেটিক্যালি 2000 আসবে, আবার এখানে 5000 যোগ হয়ে যাবে। এই কাজটা করব আমরা একইভাবে সাম দিয়ে, কিন্তু এখানে যেহেতু দুটা কলাম, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, আর আমাদের আগের জায়গায় একটা কলাম ছিল তাই শুধু যোগ করেছে, এখানে যোগ এবং বিয়োগ একই সাথে করে ফেলতে হবে। সেম টেকনিক, সাম অফ দিস ফিগার কোলন এগেইন দিস ওয়ান, অ্যান্ড হচ্ছে প্রথমটা লক। তাহলে আমি যেই ঘরে থাকি সেই ঘরের কিউমুলেটিভ টোটাল সে দেখাবে, মাইনাস সাম অফ দিস ফিগার কোলন এগেইন দিস ফিগার অ্যান্ড প্রথমটা লক। ফলে দুটো ফাংশন বা দুটো রেফারেন্স সমান তালে যাবে এবং যেই ঘরে থাকবে সেই ঘরের টোটাল যোগ মাইনাস ক্রেডিটের টোটাল যোগ 3000 আসলো। এইভাবে আপনি ক্যাশ বুক বা সেলস বুক কিউমুলেটিভ টোটাল বের করতে পারেন। আমরা একদম শেষের দিকে আমরা দেখি এর মধ্যে আমাদের কিছু বাকি আছে কিনা। আমরা পেজ সেটআপও দেখে নিয়েছি।
আমার মনে হয় আর কিছু বাকি নেই। আপনারা আজ এই পর্যন্তই থাকুক এবং আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার অ্যাডভান্স এক্সেলের ট্রেনিংয়ে। অ্যাডভান্স এক্সেলের ট্রেনিংটা অনেক ব্যাপক হয়, এখানে আমরা মোটামুটি 25টা ফাংশন শিখেছি। ওখানে আরও হয়তো 40 বা 50টা ফাংশন আপনারা শিখে থাকবেন এবং এ লট অফ প্র্যাকটিস, অ্যাটলিস্ট 20 প্র্যাকটিসেস ইউ উইল গেট দেয়ার। অ্যান্ড হচ্ছে যারা অলরেডি এইটুকু করেছেন, আই হোপ এইটুকু অনেক কম না, এইটুকু অনেক। এটাকে ভালোভাবে প্র্যাকটিস করলে এবং মেনুর সবগুলো আইটেম আমরা দেখাতে পারিনি, সেই আইটেমগুলো আপনারা নিজে নিজে যদি প্র্যাকটিস করেন অনেক দূর আগাতে পারবেন। এবং যারা বই পড়ে শিখতে পারেন বা শিখতে চান, আমার অ্যাডভান্স এক্সেলের উপরে বই আছে, প্রফেশনাল এক্সেল ওর অ্যাডভান্স এক্সেল বুক। এইটাকে আপনারা নীলক্ষেতের অনেক দোকানেই পাবেন, লাইক মানিক লাইব্রেরি, হক লাইব্রেরি, ইউনিভার্সিটি বুক হাউস, রয়্যাল বুক হাউস, ফারহান বুক, অনেক জায়গায় পাবেন। আবার সবচেয়ে সহজে পাবেন যেখানে, সেটা রকমারি.com, সেখানে গিয়ে অর্ডার দিলেই বইটা পাবেন। আমি বইটা একটু দেখিয়ে দিতে পারি কি? হ্যাঁ, বইটার জাস্ট প্রচ্ছদটা একটু দেখিয়ে দেই। রকমারি.com থেকে, রকমারি.com, জাস্ট এখানে প্রফেশনাল এক্সেল কথাটা লিখলেই চলে আসবে। প্রফেশনাল এক্সেল হ্যান্ডবুক, প্রফেশনাল এক্সেল হ্যান্ডবুক, মনির হোসেন, দিস ইজ মাই নেম অ্যাজ ইউ নো। আর এটা প্রফেশনাল এক্সেল বুক। আমার অন্যান্য বই সহ একসাথে দেখার জন্য আমার নামের উপর ক্লিক করলে হবে এবং আমার এই বইগুলো আছে। এবং আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আজকে হচ্ছে 27 তারিখ জানুয়ারি 2020। ফেব্রুয়ারির এই বই মেলায় প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং নামে আরেকটি বই আসছে। ততদিনে হয়তো আপনারা বই মেলার পরেই এই ভিডিওটি দেখছেন। তো মার্কেটে তার মানে আমার 4টি বই আছে বলতে হবে, যেহেতু বের হয়ে যাচ্ছে। যারা অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল স্টুডেন্ট বা কমার্স স্টুডেন্ট, তারা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং বইটা পড়বেন। এই বইটাতে আমাদের অ্যাকাউন্টিং বা কমার্স স্টুডেন্টের যে নলেজ গ্যাপ থাকে, একাডেমিক এবং প্র্যাকটিক্যাল লাইফে যে একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটি নিয়ে আলোচনা করা হয়েছে, প্র্যাকটিক্যাল ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকুন এবং আগামীতে ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।